আসসালামু আলাইকুম। আমি গতির সৃজনশীলের 3 নম্বর লেকচারটা আপলোড করতেছি। তো আমার রিকোয়েস্ট হলো তোমরা আগের 2টা পর্ব দেখে নিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পর্বটা দেখো। ওকে, তাহলে দেখো সৃজনশীলটা কি, প্রথমটা কি প্রশ্ন বলছে, স্মরণ কাকে বলে। স্মরণ কি আমরা জানি, কি বলো তো, জাস্ট দিকটা উল্লেখ করে দিবা। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলবো, স্মরণ। আর যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো দূরত্ব, নির্দিষ্ট দিকে। অথবা এই সংজ্ঞাটা তোমরা অনেকে অন্যভাবেও দিতে পারো। কীরকম, এটা একভাবে দিতে পারো, শুধু সংজ্ঞা দিবা। অন্যভাবে দিতে পারো যে কোনো বস্তুর আদি আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে আমরা কি বলবো, স্মরণ। ওকে, পরের প্রশ্নটা আসে বেগ আর দ্রুতির মধ্যে 2টা পার্থক্য লিখো। তাহলে বেগ আর দ্রুতির মধ্যে অনেকগুলোই পার্থক্য আছে। বেগ কি বলো তো, সংজ্ঞাটা একটা পার্থক্য। বেগ হলে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়, আর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি, তাই না? এটা একটা কী রাশি, ভেক্টর রাশি, এটা একটা স্কেলার রাশি। তারপরে এটা কি বলে, তোমার কি বলে, এটা শুধুমাত্র মান এবং দিক, মান এবং দিক দুইটাই আছে, এটা শুধুমাত্র মান আছে। সো 2টা পার্থক্য তোমরা ইজিলি দিতে পারবা। এখন আসলে 3 নম্বর প্রশ্ন, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে, তাই না? তাহলে আমি এখন আগে উদ্দীপকটা পড়ে নিই। উদ্দীপক কি বলছে, 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটা ক্রিকেট বলকে মুকুল নামের একজন খাড়া উপরের দিকে ছুড়ে দিচ্ছে। ওকে, তাহলে বলছে বলটি সর্বোচ্চ কত উঁচু। আমি পরেরটা পড়লাম না, যে একই সময়ে 30 মিটার দূরত্বে নিশান এত মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। তাহলে আমার কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা কি বলছে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ঘ নম্বর প্রশ্ন, তাই না? তাহলে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে মুকুল নামের একজন, আমি তোমাদের চিত্র কিন্তু ম্যান্ডেটরি না, আমি চিত্র তোমাদের বোঝার জন্য বলতেছি। ধরো এইটা, এখান থেকে মুকুল এই বলটাকে ছুঁড়ে মারছে, তাই না? কত মিটার পার সেকেন্ড আদিবেগে, 20 মিটার পার সেকেন্ড আদিবেগে, তাই না? উপরের দিকে ছুঁড়ে মারছে। তা বলছে যে এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাই না? তাহলে এইটার 2টা সূত্র আমি তোমাদের লিখে দিচ্ছি। সূত্রটা তোমরা একটু মুখস্থ করে নিলেই বেটার, বা তোমরা ডিরেক্টও বের করতে পারো। তাহলে দেখো, তোমাদের কিন্তু আমি আগেই যখন থিওরি পড়াইছি বা অঙ্ক করাইছি গতির, তখনও কিন্তু এগুলো করা আছে। তোমরা ওই লেকচারগুলো দেখে নিতে পারো, বা এখানেই দেখো। মুকুল কী করছে, এই বলটা কত মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, তাই না? তাহলে এইটার আদিবেগ হলো ইউ, হলো এটা। এখন বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এটা তো তোমরা সবাই জানি, যে বলটা যখন মুকুল মারছে একটা বেগে, বেগ কিন্তু কমতে 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 একটা পর্যায়ে কী হবে, সে আবার নিচের দিকে পড়া শুরু করবে, তাই না? এই যে সর্বোচ্চ উচ্চতা, মানে নিচ থেকে কী হয়েছে, উঠতে 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 একটা উচ্চতায় এসে সে আবার কী হয়েছে, ডাউন হওয়া বা নিচের দিকে পড়া শুরু হয়েছে। এই উচ্চতাটাকে বলতেছে সর্বোচ্চ উচ্চতা। মানে বস্তু সর্বোচ্চ কতটুকু উপরে যাবে, উপরে গিয়ে আবার কী হবে, পড়া শুরু করবে। এই সর্বোচ্চ উচ্চতায় মনে রাখবা, বস্তু নিচ থেকে যে মারছো না, সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা কী হবে, কিছু সময়ের জন্য স্থির হয়ে যাবে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগ কত হবে, 0। একটা বস্তুকে যদি ভূমি থেকে নিক্ষেপ করে, এটা তো একদম কমন। এই যে ভূমি থেকে নিক্ষেপ করছি, বস্তু কিন্তু একটা উচ্চতায় গিয়ে আবার কী হয়েছে, পড়ে গেছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে একটা বস্তুকে আমি 20 মিটার পার সেকেন্ড নিক্ষেপ করছি, সেটা কিন্তু তার বেগটা হ্রাস পেতে 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 কিছু দূর যাওয়ার পরে উপরের দিকে একটা পর্যায়ে কী হবে, তার শেষ বেগটা 0 হয়ে যাবে। ওইখানে বস্তুটা কিছু সময়ের জন্য স্থির থাকবে, তারপরে বস্তুটা আবার নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় সবসময় মনে রাখবে, বস্তুর শেষ বেগ কত, 0। বস্তুর শেষ বেগ কত, 0, তাই না? সর্বোচ্চ উচ্চতায়। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায়, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বস্তু কিছু সময়ের জন্য থেমে যাবে, তারপরে নিচের দিকে পড়ে। তো সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ 0। আর তুমি তো আদিবেগ জানো, আদিবেগ কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এই হাইটটা বাইর করতে হবে, সর্বোচ্চ উচ্চতা। মানে সোজাগত সর্বোচ্চ হাইটটা কত বা উচ্চতা কত বলতে পারে, অথবা বলতে পারে যে কোন অবস্থানে বস্তুটার কী হবে, শেষ বেগ 0 হবে, যেভাবে প্রশ্ন করুক, তাই না? তাহলে এটা একটা সূত্র আছে, সর্বোচ্চ উচ্চতার সূত্রটা তোমরা ডিরেক্টও ইউজ করতে পারো। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা H= আমরা জানি U² কত, 2G। ইউ তো হলো আদিবেগ, এখানে ইউ এর মান কত দেওয়া আছে বলো তো, 20, বা নিক্ষিপ্ত বেগ, তাই না? 20² 2। আর জি এর মান তো আমরা সবাই জানি 9.8, এটা আসবে 20.41 মিটার। এটা হলো তোমার আনসার। এই যে একটা বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এই যে এখান থেকে এটুক, এটাকে যদি আমরা এইচ ধরি, এটার একটা সূত্র আছে, সর্বোচ্চ উচ্চতা H= হবে U² 2G। এটা ডিরেক্ট সূত্র তোমরা অ্যাপ্লাই করে দিবা।
20.41 মিটার। এখন এই সূত্রটা আসছে কোথা থেকে আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখো আমরা কি জানি, একটা সূত্র কি জানি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে -2gh, মনে আছে তাই না? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার -2gh, কারণ জিটা যেহেতু বস্তু উপরের দিকে যাচ্ছে তাই জি এর মানটা নেগেটিভ এখানে বসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কি শেষ বেগ 0 সমান সমান কত হবে, ইউ স্কোয়ার -2gh। তারপরে দেখো আমি সাইড চেঞ্জ করতেছি, তাহলে 2gh ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ইউ স্কোয়ার, অতএব h সমান কত, ইউ স্কোয়ার বাই 2g। এই যে দেখো এটাই হলো সর্বোচ্চ উচ্চতার সূত্র। তাহলে আমরা ডিরেক্ট এই সূত্র ইউজ করতে পারি বা এখান থেকে তুমি বের করেও দেখাইতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আমি আবারও বলতেছি, এখানে দেখো একটা বস্তুকে তুমি ভূমি থেকে নিক্ষেপ করছো, যদি বস্তুটা ভূমি থেকে নিক্ষেপ করছো সেটা কি একটা আদিবেগে, তাই তো? তোমার এখানে আদিবেগটা হলো 20 মিটার। সে কিন্তু ভূমি থেকে নিক্ষেপ করলে কি একটা বস্তু পৃথিবীর দিকে মানে উপরে উঠতে থাকে এরকম না, কিছু দূর যাওয়ার পরে সে আবার নিচের দিকে পড়া শুরু, যেখানে নিচের দিকে পড়া শুরু করবে ওইখানে তার শেষ বেগ কী হয়ে যাবে, 0। অর্থাৎ বস্তু একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে তার শেষ বেগটা কী হয়ে যাবে, 0। এটাকেই বলা হচ্ছে যতটুক সর্বোচ্চ উঠবে, এটাকেই বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতাটাকে অনেকে বড় হাতের এইচ দ্বারাও প্রকাশ করে, সমস্যা নেই, তুমি যদি ছোটো হাতের এইচ দ্বারাও প্রকাশ করো এটাকে কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে প্রশ্ন বলতে পারি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে এটা এইচ, অথবা বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠে তার শেষ বেগ 0 হবে, সেটাও বস্তু বলতে পারে। তাহলে সূত্রটা কেমনে আসছে আমরা জানি, বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার -2g, আর এই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় আমি বড় হাতের এইচ ধরলাম। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বস্তু শেষ বেগ কত, 0। এখান থেকে যদি সলভ করো এইচ ইকুয়াল টু আসবে ইউ স্কোয়ার বাই 2g, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার সূত্রটা ডিরেক্ট তুমি এটা ইউজ করতে পারো, আমি এটা ডিরেক্ট ইউজ করছি, অথবা কেউ যদি চাও সূত্র লিখে করতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি ডিরেক্ট করছি, হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতা আমরা কেমনে বের করতে পারি, এইচ ইকুয়াল টু স্কোয়ার বাই 2g, আর এখানে বলবা দেয়া আছে তার আদিবেগ, এটা তোমার লাগবে না কিন্তু, হ্যাঁ, এই জিনিসটা। ওকে, পারবা, আশা করি পারবা। তাহলে এটা গেল একটা। তারপর আসো 4 নম্বরটা, নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা ব্যাখ্যা করো। ওকে, তার আগে আমি এখানে তোমাদের দুইটা সূত্র শিখিয়ে দিচ্ছি, তাই না? এই যে একটু আগে মুকুল যে বলটা মারছে 20 মিটার/সেকেন্ড, তাই না? তাই আমি একটু আগে বললাম যে সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগ কী হয়ে যাবে, 0, তাই না? তাহলে একটা বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমি বের করতে পারি, এইচ ইকুয়াল টু কী সূত্র দ্বারা, একটু আগে তোমাকে দেখাইছি, সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার বাই 2g, তাই না? আর আমি যদি বলি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লাগবে কত, তাই না? তাহলে এটা কি আমরা এই সূত্র দ্বারা বের করতে পারি না? দেখো তো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, সর্বোচ্চ উচ্চতায় বস্তু শেষ বেগ 0, ইউ মাইনাস জিটি, বা ইউ ইকুয়াল টু জিটি, বা টি ইকুয়াল টু কত, ইউ বাই জি। অর্থাৎ একটা বস্তু এই যে এখান থেকে এখানে আসতে তার সময় লাগবে টি, ইউ বাই জি পরিমাণ। তাহলে আমি আরেকটা সূত্র পাইলাম, এটা হলো সর্বোচ্চ উচ্চতার সূত্র, এইচ ইকুয়াল টু স্কোয়ার বাই 2g। তোমরা ওই সূত্র দিয়েও করতে পারো, আবার এই সূত্র দেয় ডিরে মানে অঙ্কের সূত্র ইউজ করতে পারো। আরেকটা সূত্র কি পাইলাম বলো তো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত, টি ইকুয়াল টু কত, ইউ বাই জি। অর্থাৎ একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত, টি ইকুয়াল টু কত, ইউ বাই জি। একটু বুঝছো না, বুঝো নাই? বুঝছো। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, সর্বোচ্চ উচ্চতায় উঠতে আর নামতে সময়টা কি লাগবে, সমান লাগবে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে নামতেও কি লাগে, একই সময় লাগে। ওকে, তাহলে টোটাল সময়টা কত লাগবে, একটা বস্তুকে যদি তুমি এখন ভূমি থেকে নিক্ষেপ করছো, তাই না, সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে আবার নিচে ফিরে আসবে, তাই না? সেই ক্ষেত্রে তার টোটাল সময়টা লাগবে টি ইকুয়াল টু কত, 2u বাই জি। এটা মাথায় রাখবা, তাইলেই হবে। তাহলে দেখো আমার সূত্রটা এখানে তো সর্বোচ্চ উচ্চতার সূত্র এটা পাইলাম আমি, আর আমি আরও দুইটা সূত্র লিখতেছি তোমাদের যা বোঝার জন্য। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, একটু আগে দেখছো টি ইকুয়াল টু কত, ইউ বাই জি, আমি ডিরেক্ট এই সূত্র ইউজ করে ফেলবো। যে কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, টি ইকুয়াল টু ইউ বাই জি। আর এটাকে বলা হয় বিচরণকাল, বা বস্তুর ভূমিতে
ফিরে আসার সময়। নিক্ষিপ্ত বস্তুর ভূমিতে ফিরে আসার সময় কত হবে? টি ইকুয়াল টু 2 u/g। এই দুটার সূত্রের মানে হলো, দেখো একটা বস্তুকে তুমি ভূমি থেকে নিক্ষেপ করছো কত আদিবেগে? ইউ আদিবেগে। তাহলে বস্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার নিচে আবার একই জায়গায় ফিরে আসছে ভূমিতে। তাহলে আমরা জানি কি নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় আসতে সময় কত লাগে? টি ইকুয়াল টু u/g। আবার সে সর্বোচ্চ উচ্চতায় একবার উঠবে আবার গ্রাউন্ডে ফিরে আসবে, এই সময়টা লাগবে কত? 2 u/g। অর্থাৎ একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করছে আবার ভূমিতে ফিরে আসার সময়টা হলো এটা, বুঝছো? সর্বোচ্চ উচ্চতায় লাগবে অর্ধেক সময়, আর সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে ফিরে আসতে তার ডাবল। এই যে দেখো একটা u/g, এখানে 2 u/g। ওকে, তাহলে এটাকে হলে তুমি এই অঙ্ক ইজিলি পারবে। তাহলে দেখো এই অঙ্কটা কি বলছে, দেখো এখন এই অঙ্কটা কি বলছে। এখানে কি বলছে, মুকুল, একটা ঘটনাটা আমি যদি গ্রাফিক্যালি দেখাই তোমাকে চিত্রের মাধ্যমে, মুকুল এই বলটাকে 20 মিটার পার সেকেন্ডে তারা দিবে উপরের দিকে নিক্ষেপ করছে, তাই না? আর কিচ্ছু না। মুকুল 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে এই ক্রিকেট বলটাকে, এই বলটাকে নিক্ষেপ করছে, তাই তো? সিমিলারলি বলছে যে একই সময়ে 30 মিটার দূর হতে, যে মুকুলের এই জায়গা থেকে 30 মিটার দূর, মানে এই জায়গা থেকে, তাই না? নিশান, আমি ধরলাম এটা নিশান। ওকে, নিশান মুকুল থেকে কত দূরত্ব ছিল দেখো তো? 30 মিটার, তাই না? ওকে, তো মুকুল প্রথমে কি করছে? 20 মিটার পার সেকেন্ড বেগে ক্রিকেট বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছে। আর এই মুকুল থেকে 30 মিটার পিছনে বা সামনে ছিল কে? নিশান। কে ছিল? নিশান পিছনে ছিল। সে কি করলো? মুকুল বল মারার সাথে সাথে সে এই দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। বুঝছো ঘটনাটা? এখন মুকুল যখনই বল মারছে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে, তার কাছ থেকে 30 মিটার দূরে ছিল নিশান। নিশান যখনই দেখলো মুকুল বল মারছে, সে কি করলো? 6 মিটার পার সেকেন্ড সমবেগে, এটা কিন্তু কি বেগ? সমবেগে, তাই না? সমবেগে সে এসে এই বলটা ধরার চেষ্টা করলো। একদম সিম্পল, সে বল মারছে, 30 মিটার দূর থেকে মুকুল এসে বলটা ধরার চেষ্টা করছে একটা নির্দিষ্ট বেগে দৌড়ায়। এখন বলছে যে এই নিশান বলটা ধরতে পারবে কি পারবে না। তাইলে আমার আনসারটা হবে এইরকম, আমি দেখব যে সে যে বলটা মারছে, তাই না? বলটা পড়ার আগে কিন্তু মুকুলকে কি, নিশানকে এই 30 মিটার দূরত্ব পার হইতে হবে। একদম কনসেপ্টটা ক্লিয়ার করো। সে মুকুল বল মারছে, বল কিন্তু যেহেতু নিক্ষিপ্ত বস্তু ঠিক একই জায়গায় পড়বে, এখানেই বলটা পড়বে। তাইলে নিশানকে যদি এই বলটা ধরতে হয়, তাহলে নিশানকে কি বলটা মাটিতে পড়ার আগেই এসে কি করতে হবে? 30 মিটার পার করে ফেলতে হবে, মানে এইখানে থাকতে হবে বলটা পড়ার আগে, তাই না? বা যে মুহূর্তে বল পড়বে ওইখানেই থাকতে হবে যাতে এসে সে বলটা ধরতে পারে। ওকে, তাইলে আমার আনসারটা কেমনে দিব দেখো। আমি দেখব যে এই বলটা যে মুকুল মারছে, এই বলটা মাটিতে পড়তে কত সময় লাগবে, মানে পুনরায় তার এখানে ফিরে আসতে কত সময় লাগে। এই সময় যদি নিশান 30 মিটার, মিনিমাম 30 মিটার, সে যদি আরও বেশি যায় তাহলে তো অসুবিধা নেই, মানে সেইখানে এসে দাঁড়ায় বলটা আরামসে ধরবে। আমরা দেখব মিনিমাম কন্ডিশনটা, যে মুকুল যখনই বলটা মারছে তার এখানে যে সময়টা লাগবে ভূমিতে ফিরে আসতে, তাই না? যে সময়টা লাগবে, এই সময়ের মধ্যে নিশানকে মিনিমাম এই দূরত্ব পার করতে হবে। তার চেয়ে বেশি পার করলে তো অসুবিধা নেই। সে যদি মিনিমাম এই দূরত্ব পার করে 30 বা তার বেশি দূরত্ব পার করে, তাহলে সে বলটা সে দৌড়ায় আসবে, এসে এইখানে এসে বলটা ক্যাচ করে ফেলবে, তাই তো? তাহলে এখন সোজা মুকুল বলটা মারছে, আবার ভূমিতে ফিরে আসার সময়টা কত বলো তো? বলটি ভূমিতে ফিরে আসার সময় কত বলো তো? আমরা একটু আগে দেখাইছি টি ইকুয়াল টু কত? 2 u/g। সূত্রটা মনে আছে? দেখো তো, শুধু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কিন্তু u/g, আর তুমি একদম নিক্ষেপ করে আবার ভূমিতে ফিরে আসার সময় হবে তার ডাবল, 2 u/g। অর্থাৎ উঠতে যে সময় লাগে নামতে একই সময় লাগে। সূত্রটা মনে আছে? টি ইকুয়াল টু 2 u/g। তাহলে আমি 2, ইউটা আদিবেগ দিয়ে আছে না মুকুলের, কত? 20 বাই কত? 9.8। তাহলে এটার আনসার আসে তোমার 4.087। অর্থাৎ এই বলটা
নিক্ষেপের পর থেকে ভূমিতে ফিরে আসতে কত সময় নেবে? 4.8 সেকেন্ড, তাই না? তাহলে আমি এখন দেখি এই 4.08 সেকেন্ডে নিশানের অতিক্রান্ত দূরত্ব। যেহেতু নিশান কি বেগে যাচ্ছে? সমবেগে না? সমবেগের সূত্রটা মনে আছে, এস ইকুয়াল টু কত? বিটি, তাই না? অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত হবে? বিটি। বি হইল কত? 6, আর টি মানে কত? এই সেকেন্ডে আমি দেখতে চাচ্ছি 4.08, তাই না? তাহলে তার আনসার আসবে 24.32 মিটার। অর্থাৎ দেখা যাচ্ছে যে তুমি যখন বলটা মারছো বা মুকুল, সে মাটিতে ফিরে আসছে, তাই না? মাটিতে পড়তে সময় লাগছে 4.08 সেকেন্ড। আর এই সময়ে নিশানের সর্বোচ্চ, এই সময় নিশান কতটুক দূরত্ব পার করতে পারে? 6 মিটার পার সেকেন্ড বেগে যদি দৌড়ায় 24। তার মানে নিশানের অবস্থান থাকবে কত? এই বল যেখানে পড়বে তার চেয়ে পিছনে, হয়তো এইখানে থাকবে, তাই না? তাহলে নিশানকে বলটা ধরতে পারবে না? পারবে না? পারবে না। যদি এই আনসারটা 30 বা তার বেশি আসতো তাহলে নিশান এসে বলটা ধরতে পারতো। তাহলে এইরকম প্রশ্ন তোমরা সরলরৈখিকেও পাবা, এখানেও পাবা। এখানে সিম্পল জাস্ট দুইটা কন্ডিশনকে ম্যাচ করে দিবা। দেখো এখানে খুব ইজি, এই বলটা পড়ার আগে এসে কিন্তু তাকে ধরতে হবে। তাহলে এই সময়ে তাকে মিনিমাম 30 বা তার চেয়ে বেশি দূরত্ব যাইতে হবে। তাহলে নিশানের দেখা যাচ্ছে 30 যাইতে পারে না, তাই নিশানের পক্ষে বলটা ধরা কি না? নিশানের পক্ষে বলটি ক্যাচ করা বা ধরা সম্ভব না। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। ওকে, তাইলে আমি এইখানে 3টা সূত্র তোমরা একটু মনে রেখে দিবা। সর্বোচ্চ উচ্চতা, নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা সূত্র হইল, ডাইরেক্ট এই সূত্র ইউজ করে দিবা, u²/2g। ওকে, তারপরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল টু কত? u/z। এটা শুধু সর্বোচ্চ উচ্চতা। আর নিক্ষিপ্ত বস্তুর ভূমিতে ফিরে আসার সময় কত হবে বলো তো? 2u/g। কিন্তু অর্থাৎ এইটা বুঝছো তো, সর্বোচ্চ উচ্চতা মানে এখান থেকে অর্ধেক উঠতে, আর এখান থেকে উঠে যেখান থেকে মারছো আবার সে ঘুরে ফিরে আসতে মোট সময় লাগবে এটা। এই 3টা সূত্র তোমরা একটু খাতায় লিখে নিও বা মুখস্থ করে নিও, হ্যাঁ? অথবা কেউ যদি চাও এরকম ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে বের করবা, কোনো অসুবিধা নেই, তারা তো আরও ভালো। ওকে, তো এখন আসো পরের প্রশ্নের দিকে যাই। এখন দেখো, এটা একটা বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ একটা বস্তু আছে, তাকে আমি কি করছি? 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে মারছি। তো প্রথম প্রশ্নটা কী বলছে? তাৎক্ষণিক বেগ কাকে বলে? তাৎক্ষণিক বেগ তো আমরা জানি কি, সংজ্ঞাটা যা, সংজ্ঞাটা লিখে দিবে। এক মার্কে আমি বলছি এক্সাজারেট না করতে, শুধু সংজ্ঞাটা কি হবে? বস্তুর যে কোনো মুহূর্তের স্মরণটাকে আমরা বেগটাকে বলবো তাৎক্ষণিক বেগ। ওকে, কোনো একটা বস্তুর বা কোনো একটা গতিশীল বস্তুর কোনো বিশেষ মুহূর্তের বেগকে আমরা তাৎক্ষণিক বেগ বলবো, বা যে কোনো মুহূর্তের বেগকে আমরা কি বলবো? তাৎক্ষণিক বেগ। ডেফিনেশন তো জানোই। ধরো তুমি যাচ্ছ, হঠাৎ করে একজন বললো যে দোস্ত 5.1 সেকেন্ডে তোর বেগটা কত ছিল, তাহলে এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। সংজ্ঞাটা দিয়ে দিবে যে গতিশীল বস্তুর কোনো বিশেষ মুহূর্তের বা যে কোনো মুহূর্তের বেগকে আমরা কি বলবো? তাৎক্ষণিক বেগ। আশা করা যায় পারবা তোমরা এটা। এখন আসো, সমবেগে চলমান বস্তুর কি থাকবে না? ত্বরণ থাকে না কেন? ব্যাখ্যা করো। এটা তো আমরা সিম্পল জানি। ত্বরণের সংজ্ঞাটা কি জানি বলো? বাই ডেফিনেশন ত্বরণ হলো গিয়ে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাই না? আমরা জানি কি ত্বরণ ইকুয়াল টু হলো বস্তুর বেগ বৃদ্ধির হার। তাহলে সমবেগে চলমান, তাহলে সমবেগে এখন একটা বস্তু যখন চলে তার কি বেগের পরিবর্তন হয়? বেগের পরিবর্তন হয় না। তাহলে সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন হয় না। তাহলে আমি ত্বরণের সংজ্ঞাটাই হলো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কিন্তু সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন হয় না বিধায় এর কোনো ত্বরণ থাকবে না। কত সময় পর বস্তুটির বেগ শূন্য হবে? ভালো করে বুঝো। দেখো এটা কি বলছে, তুমি একটা বস্তুকে, যে কোনো একটা বস্তু চিন্তা করো, এটা 196 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে উপরের দিকে। বলছে কত সময় পরে তার শেষ বেগ শূন্য হবে। শেষ বেগ কোথায় শূন্য হবে বলো তো? সর্বোচ্চ উচ্চতায়, মনে আছে, তাই না? তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়টাই হবে কত সময় পরে বস্তুটির বেগ শূন্য হবে।
শেষ বেগ কোথায় শূন্য? একটা নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ কোথায় শূন্য? সর্বোচ্চ উচ্চতায়, তাই না? তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়টাই এত সময় পরে বস্তুটার বেগ শূন্য হবে, তাই না? কত সময় পর বস্তুটার বেগ শূন্য হবে? যেই সময়ে বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠবে, কারণ সর্বোচ্চ উচ্চটাই বস্তুর বেগ শূন্য, শেষ বেগ। তাহলে বলো তো আমি ঘ নম্বর আনসার কীভাবে করব? যে আমরা জানি দুইভাবে করা যায়, এই সূত্র দিয়েও করতে পারো, অন্যভাবে করতে পারো। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, অতএব সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ওইটাই তো, বা এত সময় পরে বেগ শূন্য হবে। টি ইকুয়াল টু আমরা কী জানি? ইউ বাই জি। ইউ এর মান কত? 196 বাই কত? 9.8, 196 বাই 9.8। তোমরা ক্যালকুলেটর করে দেখবে, এটা আসবে বিট সেকেন্ড। তাহলে বিট সেকেন্ড পরে বস্তুর বেগটা শূন্য হবে, এটা তোমার আনসার শেষ। এটা বা তুমি এটা এমনিও করতে পারো, অসুবিধা নেই। তোমার আদি বেগটা কত বলো তো? এটা বিকল্প নিয়ম, হ্যাঁ, এটা বিকল্প নিয়ম। তোমার আদি বেগটা কত? 196। শেষ বেগটা কত সময় পরে শেষ বেগ 0 হবে? শেষ বেগ 0 আমাকে বাইরে করতে হবে টি ইকুয়াল টু হোয়াট। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি? ইউ মাইনাস জিটি, কিন্তু তো এখান থেকে শেষ বেগ কিন্তু 0, তাহলে টি ইকুয়াল টু আসবে ইউ বাই জি। ওইটাই একে আমি একটা ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করছি। এটা গেল একটা। আসো ঘ নম্বর। ঘ নম্বর বলছে যে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তুমি যে এখানে দেখো, তুমি যে এই বস্তুটাকে 196 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, তো আমি আগের প্রশ্নটাই বলছি, বস্তু নিক্ষেপ করলে কিন্তু বস্তু উঠতে থাকবে উঠতে থাকবে, উঠতে উঠতে একটা পর্যায়ে কী হবে? নিচের দিকে পড়া শুরু করবে। যতটুকু পর্যন্ত সর্বোচ্চ উঠবে এটাকে আমরা কি বলছিলাম? সর্বোচ্চ উচ্চতা, যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছিলাম। আর এই সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি দেখাইছি? আগেরই হয় এইচ স্কোয়ার বাই টোয়াইস জি, তাই না? সর্বোচ্চ উচ্চতার সূত্র এইচ ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এটাই বলছে যে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমি দেখে নিই যে আমি নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে। সেটা যদি 2 কিলোমিটারের বা 2 কিলোমিটারের বেশি হয় তাহলে বলবো বস্তু 2 কিলোমিটার উঠতে পারবে, আর যদি 2 কিলোমিটারের কম হয় তাহলে বলবো বস্তু 2 কিলোমিটার উঠতে পারবে না। তাহলে 196 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠবে। আমরা কীভাবে বের করতে পারি? এইচ ইকুয়াল টু কী দিয়া? ইউ স্কোয়ার বাই 2g। ইউ এর মান কিন্তু দেয়া আছে, এই যে 196, তাই না? 196 হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। এটা আসে তোমার আনসার। তোমরা ক্যালকুলেটারে যদি এটা করো তাহলে তোমাদের আনসারটা আসবে এটা 1960 মিটার। এটাকে যদি আমি কিলোমিটারে নিই তাহলে কত আসবে? 1.96 কিলোমিটার। তাহলে আমি দেখলাম যে আমি যদি এত বেগে একটা বস্তুকে নিক্ষেপ করি সেটা সর্বোচ্চ 1960 মিটার বা 1.96 কিলোমিটার উঠবে, তাই না? এটা সর্বোচ্চ এত উচ্চতায় উঠতে পারে। তাহলে বস্তু কি 2 কিলোমিটার উঠতে পারবে? তাহলে বলে দিতে পারি না, যেহেতু বস্তুটি সর্বোচ্চ 1.96 কিলোমিটার উঠতে পারে, তাহলে বলা যায় বস্তু কি 2 কিলোমিটার উঠতে পারবে না, তাই না? বস্তুটা তো সর্বোচ্চই 1.96 কিলোমিটার উঠে, তাহলে 2 কিলোমিটার উঠার প্রশ্নই উঠে না। ওকে, সো আমরা পরের প্রশ্নের দিকে যাই। এখন দেখো এই প্রশ্নটা কি? প্রথম দুটো আমি আগে আনসার করে ফেলি, কারণ এক ক আর ক্ষয়ের সাথে আমি আগেই বলছি উদ্দীপকের কোনো রিলেশন থাকে না। প্রসঙ্গ কাঠামো কি? যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, বেগটেক এগুলো নির্ণয় করা হয় তাকে আমরা কি বলবো? প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যাকে নির্দিষ্ট করে কোনো জিনিসের অবস্থান নির্ণয় করা হয় তাকে আমরা কি বলবো? প্রসঙ্গ কাঠামো। ওকে, খ নম্বর বলতে গিয়ে একটা বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার স্মরণ কত? ওকে, তো আমরা জানি কি একটা বস্তু যদি বৃত্তাকার পথে একবার, ধরো একটা বস্তু, এটা একটা বৃত্তাকার পথ, একটা বৃত্ত চিন্তা করো, একটা বস্তু এ থেকে যাত্রা আরম্ভ করছে, ঘুরে 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 আবার এ পথে ফিরে আসছে, তাই না? তাহলে তার স্মরণ কত? 0, তাই না? তাহলে স্মরণের সংজ্ঞাটা কি? স্মরণের সংজ্ঞাটা কি? একটা বস্তুর আদি আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে আমরা কি বলি? স্মরণ, তাই না? ধরো একটা বস্তু এইখান থেকে যাত্রা আরম্ভ করছে, আমি যদি এখানে লিখি, দেখো একটা বস্তু এ থেকে যাত্রা আরম্ভ করছে,
ওকে, সে যেই দিকেই যাক, এটা হলো শেষ অবস্থা। এই এ আর বি এর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ, অর্থাৎ আদি আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলবো, সরলরৈখিক, সেটাকে সরণ। তাহলে একটা বস্তু যদি এ থেকেই যাত্রা আরম্ভ করে ঘুরে 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 আবার এতেই ফিরে আসে, তার আদি বিন্দু আর শেষ বিন্দু কি একই জায়গায় না? তাহলে তার সরণটা কত হবে? 0। সম্পূর্ণ ঘুরে, একবার ঘুরে আসা মানে কি, সে যেখান থেকেই শুরু করছে আবার ওই জায়গায় শেষ করে ফেলছে। তাহলে তার আদি আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত? 0, কারণ আদি আর শেষ অবস্থান তো আসলে একই বিন্দু। এটা গেল একটা। আসো এটা 3 নম্বর প্রশ্নটা দেখো, ঘ নম্বর আনসার। ওকে, ঘ নম্বরটা কী বলছে দেখো। ঘ নম্বরটা তোমাদের বলছে যে আমার এখানে কি বলছে, 1 কেজি ভরের একটা বস্তুকে 180 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। একটা বস্তুকে এত মিটার উচ্চতা থেকে ফালায় দিয়েছে, এটা দালানের ছাদ থেকে, তাই না? এটা পড়ন্ত বস্তু। একই সময়ে 100 গ্রাম ভরের একটা বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। অর্থাৎ একটা বস্তুকে উপর থেকে নিচে ফালানো হয়েছে, আরেকটাকে কি নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয়েছে। আমরা বলছি দ্বিতীয় বস্তুটা নিক্ষেপের পর কত সময় শূন্য থাকবে। তাহলে শুধু দ্বিতীয় বস্তুটার কথা চিন্তা করো। দ্বিতীয় বস্তুটাকে কি 100 গ্রাম ভরের বস্তুকে আমি কি করছি, 60 মিটার পার সেকেন্ড বেগে কি করছি, উপরের দিকে নিক্ষেপ করছি, তাই না? জিনিসটা এইটা না? দেখো তো, ধরো দ্বিতীয় বস্তু এটার ভর হলো 100 গ্রাম, তাই না? এটাকে আমি কি করছি, 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। আর আমাকে বলছে নিক্ষেপের পর কত সময় শূন্য থাকবে। বস্তুটা কত সময় শূন্য থাকবে মানে বোঝাচ্ছে যে কত সময় পরে বস্তুটা ভূমিতে ফিরে আসবে আর কি। ভূমিতে ফিরে আসার পর্যন্ত কিন্তু বস্তুটা কী থাকবে, বাতাসেই থাকবে, মানে শূন্যে থাকবে, তাই না? তাহলে বলছে যে বস্তুটা নিক্ষেপের কত সময় শূন্যে থাকবে বা শূন্যে ভাসবে, তাই না? শূন্যতে ভাসবে কত সময়, যতক্ষণ পর্যন্ত ভূমিতে ফিরে না আসবে, মানে আগের জায়গায় ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত শূন্যেই থাকবে। অর্থাৎ আমাকে ওই টাইমটাই বাইর করতে বলছে যে নিক্ষেপ করার মুহূর্তে থেকে আবার বস্তু ভূমিতে ফিরে আসার টাইমটা, তাই না? বস্তুটা যে ভূমিতে কি নিক্ষেপ করছো না, বাতাসে থাকতেছে, বাসতে শূন্য থাকতে থাকতে আবার ভূমিতে ফিরে আসলে কিন্তু শূন্য, অর্থাৎ বস্তুটা নিক্ষেপ করার পরে আবার ভূমিতে ফিরে আসার সময়। তো এই সূত্রটা আমি তোমাদের দেখাইছিলাম, টি ইকুয়াল টু কত বলো তো, 2u/g। শুধু উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কী ছিল, u/g। আর সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নামতে সময় বা একটা বস্তুকে নিক্ষিপ্ত হওয়ার পর থেকে আবার একই জায়গায় বা ভূমিতে ফিরে আসার সময় হলো এইটা, বা এত সময়টা বস্তু শূন্য থাকবে। তাহলে বসায় দিই 2। দ্বিতীয় বস্তুটার আদিবেগ কত বলো তো ভাই, 60 না? আর 9.8। এখানে কিন্তু তোমার ভর কাজে লাগবে না। পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আসলে ভরটা কাজে লাগে না। হালকা হোক ভারী হোক, সকল বস্তু একই সময় মাটিতে পড়বে বা একই জায়গায় যাবে, তাই না? 1 কেজি ভরের বস্তুই হোক আর 5 কেজি ভরের, কারণ আমরা এখানে কিন্তু অন্য কোনো বাধা অ্যাভয়েড করতেছি, বাতাসের বাধা টাধা এগুলো কী করতেছি না, কাউন্ট করতেছি না। তাহলে বাতাসের বাধা টাধা যদি এরকম কাউন্ট না করো, ধরো তুমি 5 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করবা, আর 1 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করবা। দুইটা কিন্তু একই উচ্চতায় যাবে যদি সেখানে বাতাসের বাধা টাধা এগুলো না থাকে। সকল বস্তু সমান সময় সমান দূরত্ব যাবে। এটাই তো পড়ন্ত বস্তুর সূত্র। আচ্ছা, তাহলে 2 × 16/9.8, যা সূত্র বসাই দিলাম আনসারটা চলে আসবে। এটা আসবে 12.25। তোমরা ক্যালকুলেশন করে দেখবা এত সেকেন্ড। ওকে, এটা হলো তোমার আনসার। দেখো এই সূত্রটা যদি একটু মনে রাখতে পারো কষ্ট করে, তাহলে তোমার আনসারটা 1 মুহূর্তের মধ্যে বের করে ফেলবা। তাহলে এটা গেল। আসো বড় করে আনসারটা। এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে, উদ্দীপকে প্রথম আর দ্বিতীয় বস্তু ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় মিলিত হবে। তা আমি এটা একটা চিত্র আঁকতেছি। দেখো প্রথম বস্তুটারে কি বলছে, 180 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলা হয়েছে, তাই না? তা ধরলাম যে এটা কত মিটার উঁচু বলো তো, 180 মিটার উঁচু একটা বাড়ি, এটা হলো ছাদ, তাই না? এটা আমি ধরে নিলাম ছাদ। এইখান থেকে প্রথম বস্তুটারে কী করা হলো, নিচে ফালানো হয়েছে, তাই না? আর আরেকটা বস্তুকে বলা হয়েছে কি, ভূমি থেকে কী করা হয়েছে বলো তো, নিক্ষেপ করা হয়েছে, তাই না? একটা বস্তুকে 180 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলা হয়েছে। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি স্থির অবস্থা থেকে ফেলাই, তার আদিবেগ কত, 0। আর সেকেন্ড বস্তুটাকে, দ্বিতীয় বস্তুটাকে কী করা হয়েছে, 60 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ তার আদিবেগটা হবে কত, 60 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাই না? এটাই তো আমাকে বলছে যে প্রথম আর দ্বিতীয় বস্তু কোথায় মিলিত হবে, কত উচ্চতায়। তা আমি ধরে নিলাম যে তারা
ভূমি হতে এক্স উচ্চতায় বা এইচ উচ্চতায়, তুমি যেটাই দাও, আমি এই এক্স উচ্চতায় মিলিত হবে বলো, তোমার ইচ্ছা। হ্যাঁ, মিলিত হবে, ভূমি হতে এক্স উচ্চতায় মিলিত হবে। তাহলে ভূমি হতে যদি এক্স উচ্চতায় মিলিত হয়, তাহলে সেকেন্ড বস্তু, দুইটা বস্তু ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে? এক্স, ধরলাম এখানে মিলিত হবে। তাইলে দেখো ভূমি হতে মানে কি, এটা হলো এক্স, তাহলে এই অংশটা কত হবে? টোটালটা তো হলো 180, দেখো চিন্তা করে, টোটালটা 180। আর আমি বলছি ভূমি থেকে তারা দুইটা মিলিত হবে কোথায়, কত উচ্চতায়, মানে নিচে পড়তেছে এই উপরে উঠতেছে, আমি বললাম ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে? এক্স উচ্চতায়, তাই তো? তাহলে এক্স উচ্চতায় যদি মিলিত হয়, একটুক হলো এক্স, টোটালটা 180, তাহলে বাকি অংশটা হবে 180 মাইনাস এক্স। একটু বুঝছো? আশা করা যায় বুঝতে পারছো। তাহলে আমি ধরে নিচ্ছি এই দুইটা বস্তু এখানে মিলিত হবে, আমি ধরে নিচ্ছি এটা সি পয়েন্টে মিলিত হবে। সি পয়েন্টটা ভূমি থেকে এক্স উচ্চতায় হইলে ছাদ থেকে কত উচ্চতায় হবে? 180 মাইনাস এক্স। এখন তোমরা আশা করা যায় পারবা। এখন দুইটা বস্তুর কথা চিন্তা করো, প্রথম বস্তুটার কি আদিবেগ কত? 0, যেহেতু পড়ন্ত বস্তু আমি ছাদ থেকে ফালাচ্ছি। দ্বিতীয় বস্তুটার আদিবেগ হলো এইটা। দ্বিতীয় বস্তু কতটুকু উপরে যাবে? দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে এক্স, কারণ এক্স দূরত্ব গিয়ে সেইটার সাথে মিলিত হবে। আর প্রথম বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হবে কত? 180 মাইনাস এক্স। এখানে মনে রাখবা কিন্তু প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব হলো এইটা, আর দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত, কারণ প্রথম বস্তু উপর থেকে নিচে পড়তেছে আর দ্বিতীয় বস্তু এখান থেকে এখানে যাচ্ছে, তাই না? তাহলে আমার কত উচ্চতায় মিলিত হবে? তাহলে দুইটার ক্ষেত্রে আমরা কত লিখতে পারি? আমি এই যে এই সূত্রটা ইউজ করতেছি, এটা কি সূত্র বলো তো? প্রথম বস্তুটা কি এখানে বলো তো? প্রথম বস্তু কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবে, এগুলো পড়ন্ত বস্তু। প্রথম বস্তুটা হলো পড়ন্ত বস্তু, আর দ্বিতীয় বস্তুটা কি? নিক্ষিপ্ত বস্তু, তাই না? আমি উপরের দিকে মারতেছি, নিক্ষিপ্ত, এটা মানে উপরের দিকে উঠতেছে, আর দ্বিতীয়টা নিচের দিকে পড়তেছে। তাহলে দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি বলো তো সূত্রটা? এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এটা সূত্র, তাই না? নিক্ষিপ্ত মানে পড়ন্ত বস্তুর সূত্র হলে প্লাস হবে, সরি, প্রথম বস্তুটা কি পড়ন্ত না? পড়ন্ত বস্তুর দূরত্বের সূত্রটা বা অতিক্রান্ত দূরত্বের সূত্রকে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তা পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? 180 মাইনাস এক্স। এইচের জায়গায় বসবে 180 মাইনাস এক্স, আর আদিবেগটা কত তার? 0 কিন্তু, তাহলে এটা পুরোটাই 0, তো থাকবে হাফ ইন্টু 9.8, আর টিটা তো বাইর করবো, টি সময় পরে মিলিত হবে ধরে নিচ্ছি। টি সময় পরে তারা এখানে স্কোয়ার আসছে, টি সময় পরে এক্স উচ্চতায় মিলিত হবে, তাই না? আমার তো বলছে কত সময়, সরি, কত উচ্চতায় মিলিত হবে, আমি টি স্কোয়ার ধরে নিলাম, আমি টিটা জানি না, আমি ধরলাম যে টি সময় পরে দুজনই তো, টি সময় আসছে এখানে, টি সময় এখানে, এর এক্স একটু বুঝছো? তাহলে আমি যদি এখন একটু সাজাই, 180 মাইনাস এক্স, এটা আসবে হলো 9.8কে আমরা যদি করি 4.9 টি স্কোয়ার, ওকে? আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কী হবে বলো তো? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু না, দ্বিতীয় বস্তুটা নিক্ষিপ্ত বস্তুর সূত্রটা কী বলো তো? আমরা কী জানি? এইচ ইকুয়াল টু ইউটি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, আর কিচ্ছু না। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নর্মাল প্লাস থাকবে, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস। তাইলে এটা হবে এক্স, নিক্ষিপ্ত বস্তুর দ্বিতীয় বস্তুর স্মরণটা হবে এক্স, আর তার আদিবেগ কিন্তু আছে 60 টি মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। তাহলে দুইটা সূত্র দেখো, দুইটা আননোন, তাই না? তাহলে দুইটা যদি আমি সলভ করি তাহলে আমার আনসারটা বের হবে। আমার কেন কী বাইর করতে হবে? কত উচ্চতায়। তাহলে এখান থেকে টি এর মানটা আমি এখানে বসায় দিচ্ছি, দেখো টি এর মানটা কত হবে, বা অন্যভাবেও করা যায়, দুইটাকে যোগ করে দিও তোমার আনসারটা। টি এর মানটা আমি এখানে বসায় দিচ্ছি। টি এর মানটা বসাইলে একটু টাফ হয়ে যায়, যেহেতু রুট ওভার চলে আসে, তোমরা এমনি করে ফেলো ক্যালকুলেশনটা। এইখান থেকে এক্স এর মান এটা বসায় দাও, এক্স সমান এই এক্সের মানটা এখানে আমি আর একটু ক্যালকুলেশন করি, দেখো এক্স ইকুয়াল টু কত? 60 টি মাইনাস 4.9 টি স্কোয়ার, তাই না? ওকে, তাইলে এই এক্সের মানটা, এই সমীকরণে এক্সের মানটা এখানে বসায় দিচ্ছি। এটাকে যদি 1 ধরো, এটাকে যদি 2 ধরো, 2 থেকে এক্সের মান 1-এ বসায় পাই, কত হবে বলো তো? 180 মাইনাস, এই যে এই জায়গায় আমি এক্সের মানটা বসায় দিচ্ছি, 180 মাইনাস 60 টি, আর মাইনাসে মাইনাস এটা প্লাস, বা আমি পরে মানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, মাইনাস 4.9 টি স্কোয়ার সমান 4.9 টি স্কোয়ার। জাস্ট এক্সের মানটা বসায় দিছি। তো পরেরটা আমি কি ব্র্যাকেট তুলে ফেলতেছি, দেখো ব্র্যাকেট তুলে খেয়াল রাখবো, মাইনাসে মাইনাসে প্লাস,
ওকে, তো ওইটা এই সাইডে গেলে কিন্তু কাটাকাটি চলে যাবে। তাইলে দেখো 180 মাইনাস 60t ইকুয়াল টু হবে 0, এটা ওই সাইডে গেলে মাইনাস মাইনাস মাইনাসে কাটা, তাহলে 60t হলো 180, অর্থাৎ টি ইকুয়াল টু কত হবে 180 বাই কত 60 সমান সমান 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পরে তারা এই উচ্চতায় মিলিত হবে, এক্স উচ্চতায়। তাহলে তোমার কত উচ্চতায় বলছে না এখন জিনিস, তুমি তো আনসার বাইর করছো টি, 3 সেকেন্ড পরে মিলিত হবে, তাই তো? এখন বলছে কি কত উচ্চতায়, তোমার কিন্তু আনসার যদি বলতো যে এখানে কত সময় পরে মিলিত হবে তাহলে একটু কি তোমার আনসার শেষ, বাট এখানে বলছে কত উচ্চতায়। তাহলে এখন তুমি এই 3 এর মান এটা বসায় দাও, 1 নঙ্গে টি এর মান বসিয়ে পাই, কত হয় বলো তো 180 মাইনাস এক্স ইকুয়াল টু 4.9 ইন্টু 3 স্কোয়ার, তাই না? তাইলে 180 মাইনাস এক্স ইকুয়াল টু হবে, ওকে এটা 9 কিন্তু, তাই না? 9 নং 81, 1 হাতে রইল 8, 4 নং 36, 8 44.1। তাহলে এটা তোমরা এখন যদি ক্যালকুলেশন করো এটা ওই পাশে মাইনাস হয়ে যাবে, এক্স ইকুয়াল টু আসবে 135.9 মিটার, অর্থাৎ ভূমি থেকে এত উচ্চতায় বস্তুদ্বয় পরস্পর মিলিত হবে। তো আশা করা যায় এটা পারবা। এখানে কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখবে, তোমরা যদি এগুলো একটু এই টাইপের অঙ্কগুলো একটু যদি গ্রাফিক্যালি মিনস স্কেচ করে নিতে পারো তাহলে তোমার জন্য বোঝা অনেক সুবিধা। ওকে, তো আশা করি তোমরা এই 3টে অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাবা, আর যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।